শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। আর গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকবে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের সবশেষ হালচাল। চলে যাচ্ছি আজকের আয়োজনে। একক পণ্য সীমিত বাজার নির্ভরতার কারণে রপ্তানি বাজারে ঝুঁকির মুখে আছে বাংলাদেশ। তাই ট্রাম্পের শুল্ক নীতি কিংবা যে কোনো বৈশ্বিক অস্থিরতায় বড় ধরনের ধাক্কা আসে বাংলাদেশের রপ্তানি খাতে। রপ্তানি খারক ও বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে টেকসই অবস্থান তৈরি করতে পণ্য ও বাজার বহুমুখীকরণের বিকল্প নেই। এজন্য দরকার সরকারের নীতি সহায়তা এবং একই সাথে দরকার সরকারের নানামুখী উদ্যোগ। এ বিষয়ে আমার করা একটি প্রতিবেদন, দেখুন বিস্তারিত। এক সময় পাটকে বলা হতো সোনালী আঁশ, ছিল প্রধান রপ্তানি পণ্য। কিন্তু বিপুল সম্ভাবনার সেই পণ্যের রপ্তানি আয় এক দশক জুড়ে ঘটছে $1 বিলিয়ন ঘরে। নিজস্ব কাঁচামাল আর উচ্চ মূল্য সংযোজনের সুযোগ থাকলেও বাড়ছে না পাট ও পাটজাত পণ্যের রপ্তানি। কিন্তু কেন? গার্মেন্টসকে ডেভেলপ করার জন্য সরকারের বেশ কিছু নীতি সহায়তা ছিল। সেখানে হচ্ছে ট্যাক্স, ভ্যাট এবং হচ্ছে বন্ড। আমাদের অন্য সেক্টরগুলো কিন্তু সেই সুযোগগুলো পাচ্ছে না। যা একটা বড় চ্যালেঞ্জ যে আমরা খুব লিমিটেড কিছু মার্কেটের উপর ফোকাস করে কাজ করছি, যে সমস্ত দেশগুলোতে মূলত আমরা ট্যাক্স বেনিফিটটা পাই। অন্য মার্কেটে যদি যেতে হয় তাহলে ট্যাক্সের একটা ব্যারিয়ার আছে। একই অবস্থা চামড়া খাতেও। উন্নত কাঁচামাল থাকা সত্ত্বেও নানা জটিলতায় রপ্তানি বাড়ছে না চামড়া ও চামড়াজাত পণ্যের। সম্ভাবনা থাকলেও কৃষিপণ্য, ক্ষুদ্র প্রকৌশল কিংবা ঔষধ শিল্পেও রপ্তানি উল্লেখযোগ্য হারে বাড়েনি। হিসেব বলছে দেশের $5,500 কোটি রপ্তানির 85% আসছে তৈরি পোশাক থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের চ্যালেঞ্জ তো আছেই। আবার নভেম্বর 2026-এ আমরা এলডিসি থেকে বেরিয়ে যাব। তখন আমাদের অনেক দেশে শুল্ক মুক্ত প্রবেশাধিকার থাকবে না। যখন নাকি আমার এই যে শুল্ক সুবিধা নির্ভর প্রতিযোগিতা সক্ষমতা আর থাকবে না, তখন তো আমাকে উৎপাদনশীলতা, দক্ষতা, অন্যান্য যেসব অনুঘটক আছে আমার প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করার, সেগুলোর উপরে নির্ভর করতে হবে আমার। কিন্তু সেই রপ্তানিও হুমকির মুখে পড়েছে ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে। কেননা দেশের তৈরি পোশাকের মোট রপ্তানির অর্ধেকই যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। বাকি রপ্তানির বেশিরভাগেরই গন্তব্য ইউরোপে। একদিকে একক পণ্য নির্ভরতা, অন্যদিকে বাজারেও নেই বৈচিত্র্য। তাই যে কোনো বৈশ্বিক অস্থিরতায় নড়বড়ে হয়ে পড়ে দেশের রপ্তানি বাণিজ্য। যে আমেরিকার মার্কেট থেকে যখন আমাদের এই বড় বড় ফ্যাক্টরিগুলি যারা আমেরিকাতে এক্সপোর্ট করে, তারা যখন ওখান থেকে সরে যাবে, তাইলে তখন কিন্তু তারা গিয়ে কনসেন্ট্রেট করবে গিয়ে ইউরোপ, এক্সিস্টিং আদার্স যে মার্কেটগুলি আছে সেখানে। তাহলে সেখানে কিন্তু একটা আনহেলদি কম্পিটিশন কিন্তু তখন তৈরি হয়ে যাবে। তো এই ধরনের নানা রকমের শঙ্কার মধ্যে কিন্তু আমরা আছি। 15 বছর আগে যেখানে রেডিমেড গার্মেন্টস 75% ছিল আমাদের মোট এক্সপোর্টের, এখন সেটা 83%-এ দাঁড়িয়েছে। সুতরাং খুব একটা যে আমরা পণ্য বৈচিত্র্যকরণ করতে পেরেছি সেটা না। দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, আসিয়ান এইসব অঞ্চল এবং দেশ আমাদের মোট রপ্তানির মাত্র 12%-এর মতো যায় সেখানে। সরবরাহ সক্ষমতা যতক্ষণ আমি বাড়াতে না পারছি, আমি তো এই যে সম্প্রসারণশীল বাজার, একবিংশ শতাব্দীতে আমরা যেটাকে এশিয়ান সেঞ্চুরি বলি, ওই বাজার তো আমরা তো ধরতে পারছি না। 2026 সালে এলডিসি উত্তরণের পরও রপ্তানি বাজারে প্রবৃদ্ধি ধরে রাখতে এখনই সরকারকে পরিকল্পনা নেয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, এ পর্যায়ে শুরু করতে চাই আমাদের আজকের আলোচনা করতে চাই এই বিষয়টি নিয়ে, যে বিষয়টি নিয়ে আমরা প্রতিবেদন দেখছিলাম, যে টেকসই রপ্তানির চ্যালেঞ্জ এবং আমাদের সামনে আসলে কী করণীয়। এ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আজ এই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন দুজন অতিথি। একজন শোভন ইসলাম, স্পারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম, এবং আরেকজন আছেন জনাব শাহিন আহমেদ, বাংলাদেশ টেনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিজনেস আওয়ারে। প্রথমে জনাব শোভন আহমেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি প্রতিবেদনে দেখছিলেন, জনাব মোস্তাফিজুর রহমান বলছিলেন যে আজ থেকে 15 বছর আগেও আমাদের রপ্তানির জায়গাটা ছিল 70-এর একটু বেশি। সেটি 15 বছর পরেও এখন
83-তে আটকে আছে, অর্থাৎ আমরা কিন্তু খুব বেশি গ্রো করতে পারিনি বা আগাতে পারিনি। এই যে রপ্তানির চ্যালেঞ্জ এবং সেখানে রপ্তানি বৈচিত্র্যকরণের জন্য নানান সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও কেন আমরা এই বৈচিত্র্য আনতে পারিনি বা এখনও যে লক্ষ্যমাত্রা সেখানে এখনো পৌঁছাতে পারিনি, এই জায়গাটাতে আসলে কি করণীয়, কোথায় আমাদের সমস্যাটা যদি একটু বলতেন। রপ্তানিমুখী পোশাক শিল্পের উদ্যোক্তা এবং বিজিএমইর প্রাক্তন সভাপতি হিসেবে আমি বলবো যে আমরা অ্যাকচুয়ালি প্রোডাক্ট যেটা আমরা রপ্তানি করি বিভিন্ন দেশে, সেখানে কিন্তু আমরা বৈচিত্র্যকরণ করেছি। আমাদের গার্মেন্টসে কিন্তু প্রোডাক্টের প্রচুর পরিমাণ বৈচিত্র্য হয়েছে। আমরা যেখানে 5টি প্রোডাক্টের উপর নির্ভরশীল ছিলাম, 5টি বেসিক প্রোডাক্টের উপর নির্ভরশীল ছিলাম, সেখানে কিন্তু বাংলাদেশ অনেক নতুন নতুন প্রোডাক্ট, সিনথেটিক প্রোডাক্ট, এই ফ্যাশন প্রোডাক্ট এইদিকে ধাবিত হয়েছে। এই ধাবিত হবার কারণেই কিন্তু বাংলাদেশ একটা মার্কেট শেয়ারে দ্বিতীয় অবস্থানে আছে। গ্লোবাল মার্কেট শেয়ারে বাংলাদেশ 7% নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে, উইচ ইজ এক্সেলেন্ট। ইউএসএ 7% অ্যান্ড ওভারঅল আমরা 29% মার্কেট শেয়ার আমাদের আছে গ্লোবালি। তো এইটা কিন্তু প্রোডাক্ট বৈচিত্র্যকরণের কারণেই হয়েছে। কাজে প্রোডাক্ট যে বৈচিত্র্যকরণ হয়নি এটি কিন্তু ভুল ধারণা। অফকোর্স আমাদের রপ্তানি বেড়েছে, শিল্পের সক্ষমতা বেড়েছে, এফিসিয়েন্সি বেড়েছে। এইসব বাড়ার কারণে আমরা শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না, সমস্ত দুনিয়াতেই ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের প্রধান বাজার। এছাড়া কিন্তু আমরা নিউ টেরিটরি, যেটিকে এশিয়া প্যাসিফিক বললেন মুস্তাফিজুর সাহেব, সেখানেও কিন্তু আমরা প্রায় 14%, এখন উনি 12% বলেছেন, কিন্তু অ্যাকচুয়াল ফিগার ইজ অ্যাবাউট 14% আমাদের এক্সপোর্ট কিন্তু ওখানে যায়। আপনি যদি 2019 সাল দেখেন, সেখানে কিন্তু আমাদের 10%-এর নিচে প্রোডাক্ট যেত। কাজেই এশিয়ান মার্কেট অ্যান্ড সাউথ এশিয়ান মার্কেটেও আমরা কিন্তু আমাদের রপ্তানি বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। এখানেও কিছু প্রতিবন্ধকতা নতুন করে তৈরি হয়েছে, যেমন ইন্ডিয়ান মার্কেটে আমাদের এক্সপোর্ট বেনাপোল দিয়ে এখন আর যাওয়া বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও আমরা কিন্তু বাড়াতে সক্ষম হয়েছি। কাজেই অ্যাজ ফার এজ গার্মেন্টস ইজ কনসার্ন, আমরা কিন্তু প্রচুর পরিমাণ প্রোডাক্ট বৈচিত্র্যকরণ, এফিসিয়েন্সি দিয়ে আমরা মার্কেট শেয়ারটাকে বাড়িয়েছি। এখন ঘটনা হলো রেস্ট অফ দ্য প্রোডাক্ট, যেমন আমার সাথে ট্যানারি শিল্পের আছেন জুতা, আপনি দেখবেন সিনথেটিক জুতাতেও কিন্তু বাংলাদেশ 2019-এ ছিল মাত্র $200 মিলিয়ন, সেখানে $544 মিলিয়ন এই মুহূর্তে ওয়ার্ল্ড ওয়াইড। কাজেই আমরা কিন্তু শু এবং পিইউ শু অ্যান্ড লেদার শু, এটাতেও কিন্তু আমাদের বাড়ছে। কিন্তু সবকিছুর জন্য কিন্তু আমাদের গার্মেন্টস সেক্টর যেমন বেড়েছে, তার জন্য একটা প্রচন্ড ধরনের নীতিগত সহায়তা কিন্তু ছিল এবং আরো থাকা উচিত, কারণ উই হ্যাভ স্টিল রুম টু গ্রো। আমরা আমাদের রপ্তানি এখন $40 বিলিয়নের কাছাকাছি, আমরা কিন্তু $100 বিলিয়ন স্বপ্ন দেখি। কাজে আমরা স্টিল হ্যাভ রুম টু গ্রো। নীতিগত সহায়তা যদি থাকে তাহলে কিন্তু আমরা এটা গ্রো করতে পারবো, অন্যান্য শিল্প গ্রো করতে পারবে। এই ক্ষেত্রে একটু যুক্ত করতে চাই আপনার সাথে, সেটা হচ্ছে যে এই যে একক পণ্যের বাজার, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজার, সেই জায়গাটাতে তো আমরা বের হতে পারছি না। মানে এই জায়গাটাতে বহুমুখীকরণের জায়গাটা আরো কিভাবে করা যায়, এই বিষয়ে যদি যুক্ত করতেন। সেটাই বললাম যে আমাদের যুক্তরাষ্ট্রের বাজারেও ম্যাক্স প্রোডাক্ট ইজ গার্মেন্টস, সবচেয়ে বেশি প্রোডাক্ট গার্মেন্টস রপ্তানি হয় এবং যুক্তরাষ্ট্রের বাজারে আমরা আস্তে আস্তে আমাদের মার্কেট শেয়ার বাড়াচ্ছি, কারণ আমাদের সক্ষমতা দিয়ে আমরা কম্পিট করে আমরা বাড়াচ্ছি। কিন্তু এই ট্যারিফটা আসার কারণে, ট্যারিফের একটা ভিন্ন আলোচনা, আপনি যেহেতু বৈচিত্র্যকরণের কথা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রোডাক্টে আমরা বেসিক 5টা প্রোডাক্ট, টি শার্ট, ডেনিম প্রাইমারিলি এবং টুইল কাপড়ের পোশাক আমরা রপ্তানি করতাম, সেখানে কিন্তু আমরা হাই ভ্যালু প্রোডাক্ট এখন রপ্তানি করছি। আমরা জ্যাকেট রপ্তানি করছি, আমরা উইমেন্স ড্রেসেস রপ্তানি করছি, যুক্তরাষ্ট্রের সমস্ত বড় বড় ব্র্যান্ডগুলোর কাপড় আমরা রপ্তানি করছি। সেখানে কিন্তু আমরা বৈচিত্র্যকরণকে এনেছি এবং মার্কেট শেয়ার বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। এটি কিন্তু একটা গুড থিং। এখন আদার প্রোডাক্ট কেন আসলো না সেটির দিকে আমাদের নজর দিতে হবে। ওভারঅল আমাদের আদার প্রোডাক্ট মার্কেটও কিন্তু ওপেন আছে। আমরা জুতা রপ্তানি করতে সক্ষম হচ্ছি এবং কাপড় রপ্তানি করতে সক্ষম হচ্ছি। আমাদের ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট, জাহাজ, এ ধরনের প্রোডাক্ট কিন্তু যুক্তরাষ্ট্রে রপ্তানি করার প্রচুর পরিমাণ সুযোগ রয়েছে, লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট। সেটার জন্য যে সরকারের নীতিগত সহায়তা দরকার, সেটি দরকার। আপনি দেখুন ইন্ডিয়া কি করছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারা কিন্তু এই মুহূর্তে তাদের রপ্তানি, তাদের অনেক বৈচিত্র্য আছে রপ্তানিতে ইন্ডিয়াতে, কিন্তু তারা কিন্তু স্টিল পোশাক এবং টেক্সটাইলের উপর প্রচন্ডভাবে জোর দিচ্ছে, যাতে করে এটির রপ্তানি মার্কেট শেয়ার তারা বাংলাদেশের থেকে কিছু নিয়ে যেতে পারে। কাজে ইটস নট ট্রু যে এটা কিন্তু খারাপ দিক না যে বাংলাদেশের পোশাক যুক্তরাষ্ট্রের মার্কেট শেয়ার বাড়াচ্ছে, কারণ ইন্ডিয়া কিন্তু রেডি টু ক্যাপচার আওয়ার মার্কেট। কাজেই এখানে তাদের অন্য অনেক প্রোডাক্ট আছে। কাজে আমাদেরও উচিত, সরকারি নীতিগত সহায়তার দরকার, সেই সহায়তাটা আমরা পাচ্ছি না।
শোভন ভাই, আপনার কাছে আবার আসবো একটু। শাহিন আহমেদ, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, আমাদের সাথে যুক্ত আছেন। তার কাছ থেকে জানতে চাই, আপনার প্রশ্ন ধরে, অর্থাৎ আপনার আলোচনা থেকেই তার কাছে আসতে চাই। শাহিন ইসলাম, আপনি শাহিন আহমেদ, আপনি জানেন যে আমরা প্রতিবেদনও দেখছিলাম যে রাশেদুল করিম মুন্না তিনি বলছিলেন, যিনি পাটজাত পণ্য নিয়ে কাজ করেন, তিনি বলছিলেন যে আরএমজিতে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে বা তারা পাচ্ছে, সেই ক্ষেত্রে চামড়া শিল্প বা পাটজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে সেই সুযোগগুলো পাচ্ছে না। এই বক্তব্যের সাথে আপনি কতটুকু একমত, এবং আসলে মূল বিষয়টা কি, যদি একটু আপনাদেরকে যুক্ত করতেন। ধন্যবাদ আপনাকে। আমি মুন্না ভাইয়ের সাথে আমি একমত পোষণ করি, কারণ আপনি জানেন যে বাংলাদেশের প্রথম এক্সপোর্ট ওরিয়েন্টেড খাত হলো আরএনজি খাত, যেখানে তাদের অনেক পলিসিগত সাপোর্ট দেওয়া হয়েছে, যেটা কিনা আপনার পাট এবং চামড়া শিল্পে দেওয়া হয়নি। তো আমি মনে করি যে আসলে এখানে সাস্টেনেবল এক্সপোর্ট করতে হলে কিন্তু আসলে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো প্রথমত কমপ্লায়েন্স করতে হবে। তো আমরা এখানে কিন্তু লেদার ইন্ডাস্ট্রি জোন করেছি, এখানে প্রায় 10 থেকে 15,000 কোটি টাকা আমরা বিনিয়োগ করেছি। সেইখানে কিন্তু সাস্টেনেবল লেদার প্রোডাকশন করার জন্য আমরা যাতে ব্র্যান্ড বায়ারদের কাছে আমাদের পণ্যগুলো সেল করতে পারি, তার কারণে কিন্তু আমরা সেখানে একটা বড় ইন্ডাস্ট্রি জোন করেছি। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো যে আমরা কমপ্লায়েন্স হতে পারি না, আমাদের লিকুইড ওয়েস্ট এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে স্ট্যান্ডার্ড গুলো আছে সেগুলো মিট না করার কারণে এইখানে কিন্তু সরকারের একটা বড় ভূমিকা আছে। যেহেতু এটা আপনার বিসিক কর্তৃক একটা ইন্ডাস্ট্রি জোন হয়েছে, সেইখানে কিন্তু অনেক পলিসিগত সাপোর্ট আমরা পেতে পারি, কিন্তু সেটা কিন্তু আমাদের সেক্টরে দেওয়া হচ্ছে না। এখানে শোভন ভাই ঠিকই বলেছেন যে দেখুন, এখানে 19 সালে যেখানে আপনার আমার আর্টিফিশিয়াল লেদার শুজ আমরা এক্সপোর্ট করেছি $250 মিলিয়ন, সেখানে এখন আপনার এসে দাঁড়িয়েছে প্রায় $650 মিলিয়ন। আবার এখানে পাশাপাশি দেখা যাচ্ছে যে লেদার ফুটওয়্যারও কিন্তু আপনার এক্সপোর্ট আপনার গ্রোথ হয়েছে অনেক, প্রায় $700 মিলিয়ন মতো। তো এইখানে আমি মনে করি যে এইখানে নীতিগত সহায়তা সহ যে আপনার এইখানে যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আমাদের গার্মেন্টস শিল্প যেটা ছিল না অতীতে, সেটা কিন্তু আপনার তারা তৈরি করতে পেরেছে, বিশেষত গভর্নমেন্টের পলিসির সাপোর্টের কারণে এখানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প হয়েছে। এখানে আমরা যদি আর্টিফিশিয়াল শু ইন্ডাস্ট্রি আমরা গড়তে চাই, তাহলে দেখা যাবে যে আমাদের কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প আমার দরকার। আমরা কিন্তু 100% আমরা বাইরের উপরে নির্ভরশীল। সুতরাং আমরা মনে করি যে এটা পণ্যের দাম কমাতে হলে অবশ্যই এখানে আমাদের এই ব্যাকওয়ার্ড শিল্পগুলো আমার গড়ে তুলতে হবে। এবং পাশাপাশি আপনারা দেখেন যে এখানে গ্র্যাজুয়ালি কিন্তু আমরা মানে এশিয়া প্যাসিফিকে কিন্তু আমরা জুতোর বাজার খুব একটা প্রসারিত করতে পারিনি চামড়া ছাড়া। কিন্তু আপনার যদি এখানে লেদার গুডস ফুটওয়্যারস আপনি দেখেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে গ্র্যাজুয়ালি ফ্রান্স, জার্মানি এবং আপনার স্পেন সহ এইসব দেশগুলোতে কিন্তু আমার আর্টিফিশিয়াল শুজ এর এক্সপোর্ট বৃদ্ধি পাচ্ছে। এবং আমাদের প্রধান ক্রেতা হলো গিয়ে ইউএসএ মার্কেট। এই ইউএসএ মার্কেটে আমার যেখানে 27% আপনার এক্সপোর্ট হচ্ছে, সেখানে কিন্তু এই যে আপনার যে আজকে যে তারা যে ট্যাক্স নিয়ে আপনার জটিলতা সৃষ্টি হয়েছে, সেটা যদি নেগোসিয়েশন না করা যায়, তাহলে কিন্তু অভ্যন্তরীণ ইন্ডাস্ট্রিতে এটা কিন্তু একটা বড় প্রভাব পড়বে। সুতরাং এইটার ক্ষেত্রে দেখা যাবে যে আমার এক্সপোর্ট কমে যাবে, কারণ আমি একক বাজার হিসেবে ইউএস এর মার্কেটের উপর নির্ভরশীল, যেখানে 27% তারা কনজিউম করছে আমাদের প্রোডাক্ট। সুতরাং আমরা মনে করি যে সরকারের এইখানে খুব ভালোভাবে নেগোসিয়েশনটা করা দরকার, যাতে আপনার পাশাপাশি ভিয়েতনাম, ইন্ডিয়া সহ তাদের সাথে আমাদের যাতে যে ট্যাক্স স্ট্রাকচারটা ঠিক থাকে, এই সমান্তরাল থাকে, তাহলে কিন্তু আমরা কন্টিনিউ করতে পারবো। না হলে কিন্তু আসলে সেখানে খুব একটা ভালো রেজাল্ট আমরা পাবো না, যদি আমাদের ট্যাক্স যদি তাদের চেয়ে বেশি হয়। আমাদের মেইন কম্পিটিটর ভিয়েতনাম, সেটা মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে। আর এখানে শোভন ভাই একটি কথা বলেছেন যে পলিসি সাপোর্ট, আসলে এখানে যে দ্বৈত নীতি আপনার গ্রহণ করা হচ্ছে, বিশেষত এনবিআর এর যে ট্যাক্স এবং আপনার কর্পোরেট ট্যাক্স সহ যে আমাদের কেমিক্যালস আমদানির ক্ষেত্রে যে বৈষম্য, সেই বৈষম্যটা কিন্তু এখন পর্যন্ত দূর হয়নি। আমরা দেখা যাচ্ছে যে নন বন্ডেড অনেক ইন্ডাস্ট্রি আছে আপনার ব্যবসা করছে, কিন্তু তারা কিন্তু 30% টিটিআই দিয়ে
আপনার কেমিক্যালস ইম্পোর্ট করে কিন্তু আপনার উৎপাদন করতে হচ্ছে, অথচ এটা কিন্তু একটা প্যারিশেবল আইটেম, এইখানে এটা পচনশীল পণ্য। এইখানে আমরা আমাদের সম্পূর্ণ 100% র মেটেরিয়ালস নির্ভর একটা শিল্প, সেইখানে আমাদের কিন্তু তেমন ভাবে সুযোগ সুবিধা আপনার দেওয়া হচ্ছে না। এই ক্ষেত্রে আমি মনে করি যে যারা অভ্যন্তরীণ চামড়া ব্যবসা করছেন, যাদের বন্ড সুবিধা নেই, এবং পাশাপাশি লেদার গুডসের আজকে অনেক ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আপনারা জানেন যে লেদার গুডসের প্রচুর ডিমান্ড আপনার দিন দিন বাড়ছে। বিশেষত মানুষের যে সচেতনতা, অর্থাৎ একটা লেদার প্রোডাক্ট ব্যবহারের জন্য তারা লেদারকে বেছে নিয়েছে, সেখানে কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু আপনার ডিউটিটা আপনার ঠিক করতে হবে, এবং পাশাপাশি ট্যাক্স স্ট্রাকচার ঠিক করতে হবে। কারণ যদি এটা ঠিক করা হয়, তাহলে এইখানে যারা এই পণ্যটা ব্যবহার করছেন, জুতো ব্যবহার করছেন, গুডস ব্যবহার করছেন, তারা কিন্তু কম মূল্যে আপনার এগুলো আপনার কিনতে পারবেন। জি, আপনার কাছে আমরা আবার আসবো। শোভন ইসলামের কাছে যেতে চাই। শোভন ইসলাম, আপনারা বলছিলেন যে রপ্তানির বাজারের চ্যালেঞ্জ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নতুন শুল্ক হার আমাদের উপরে এসে দাঁড়িয়েছে, সেখানে আসলে টিকে থাকার জন্য, রপ্তানির বাজারে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য, বিশেষ করে যারা আমাদের প্রতিযোগী দেশ, বিশেষ করে ভিয়েতনাম কিন্তু সেই জায়গাটাতে অনেকটা কম আমাদের চেয়ে, তাদের 20 আমাদের 35, এই যে একটা পার্থক্য, সেই বাজারে টিকে থাকা। এবং একই সাথে আমরা জানি যে যুক্তরাষ্ট্র আমাদের উপরে বেশ কিছু শর্ত দিয়েছে, যেগুলো এখনো আসলে প্রকাশ করা হয়নি সরকারের পক্ষ থেকে। আসলে কি শর্ত দেওয়া হয়েছে, বা আসলে তাদের মূল দাবিটি কি? আপনাদের কাছে কি এমন কিছু জানা আছে যে আসলে কি দাবি আমাদের কাছে তাদের থাকতে পারে? আচ্ছা, প্রথমত আমি শাহিন ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের একটি বড় বাজার, এবং এটি একটি বাড়ছে, ইটস ইনক্রিজিং ডে বাই ডে। আমাদের সেটা জুতার শিল্প হোক, আমাদের সেটি ফুটওয়্যার কিংবা গার্মেন্টস সেক্টর হোক, সবগুলোতেই কিন্তু তারা বাড়ছে। গত বছরও যুক্তরাষ্ট্রের মার্কেট হ্যাজ গ্রোন, এবং আমাদের জন্য এটা আরও বাড়ছে বিকজ দ্য ট্রেড ওয়ার বিটুইন চায়না অ্যান্ড ইউএস। কিন্তু আমাদের এটা প্রচণ্ড চ্যালেঞ্জের মুখে পড়বে যদি আমাদের 35% ট্যারিফ দিতে হয়। এখন আপনি ধরেন ভিয়েতনাম অলরেডি অ্যাচিভ 20%, এটা আরও কমানোর জন্য তারা নেগোশিয়েট করছে। ভারতের কাছে আমরা যেটি খবর আছে আমাদের কাছে, যে ভারত মোটামুটি ট্রেড নেগোসিয়েশন ইজ ডান, তারা চুক্তি স্বাক্ষর করে ফেলবে, এবং তারা অ্যারাউন্ড 15% তারা পাবে। তো তারা যদি 15% পায়, ভিয়েতনাম যদি 20-এরও কম পায়, আর আমাদের যদি 35% থাকে, তাহলে কিন্তু এই বাজার কমপ্লিটলি চলে যাবে। এবং আরেকটি কথা আমি এখানে বলতে চাই, যুক্তরাষ্ট্রের বাজার যখন যাবে, তখন কিন্তু শুধু যুক্তরাষ্ট্রের $8 বিলিয়ন যাবে না। আমি অনেক এই নেগোসিয়েশনের আলোচনায় আমি শুনতে দেখেছি, বড় বড় বিভিন্ন লোক যারা আলোচনা করছেন, তারা বলছেন 8 বিলিয়ন চলে গেলে আমাদের এত বিলিয়ন ডলারের $500 বিলিয়ন ইকোনমিতে তেমন কিছু প্রভাব পড়বে না। কিন্তু এই বিশাল প্রভাব পড়বে, এই কারণ যে একটি গ্লোবাল ব্র্যান্ড যখন যুক্তরাষ্ট্রের প্রোডাক্ট থেকে, আমাদের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের জন্য প্রোডাক্ট বানাতে পারবে না, সেই গ্লোবাল ব্র্যান্ড কিন্তু অন্যান্য দেশের জন্য যে প্রোডাক্টটা বাংলাদেশ থেকে বানায়, তারা সেখানে বানাবে না। আমি যে শার্টটি পরে আছি, এখানে একটি লেবেল লাগানো আছে, তাতে লেখা আছে ইউএস সাইজ এত, ইউকে সাইজ এত, ইউরোপিয়ান সাইজ এত। জুতাতেও সেম। আপনি দেখুন, তারা কিন্তু একটি দেশে পণ্য বানায়, সেটি মাল্টিপল দেশে রপ্তানি করে। যখন বাংলাদেশ থেকে ইউএস এর জন্য প্রোডাক্ট বানাতে পারবে না টেরিফের কারণে, ওই প্রোডাক্টটি কিন্তু বাংলাদেশ, ওই সম্পূর্ণ অর্ডারটি কিন্তু অন্য দেশে চলে যাবে। কাজে ইম্প্যাক্ট ইজ নট $8 বিলিয়ন, ইম্প্যাক্ট উইল মোর দ্যান অ্যারাউন্ড $15 to $16 বিলিয়ন, যেটি বাংলাদেশের ইকোনমিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসবে। এটি একটি কথা বলছি। এখন তারা কি চাচ্ছে, তাদের যেসব নেগোসিয়েশন আমাদের সাথে আগেও করেছে যুক্তরাষ্ট্র, ইউএসটিআর এর সাথে কিন্তু আমাদের সম্পর্ক পুরানো না। অ্যাজ এ বিজিএমই ডিরেক্টর আমি তাদের সাথে বহুবার বসেছি। তারা যে জিনিসগুলো চাচ্ছে সেগুলো কিন্তু আনরিজনেবল। আমি পলিটিক্যাল ব্যাপারটি বলতে পারবো না, আমি ট্রেডের ব্যাপারে আসি। একটি ছোট্ট উদাহরণ দেই, এটি অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রের দাবি ছিল, সেটি হলো এফডিএ। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছে, তারা যদি কোনো ওষুধের অনুমোদন দেয়, তাহলে সেই ওষুধটি বাংলাদেশে বিক্রি করা যাবে, এবং সেটি কিন্তু বিক্রি হচ্ছে। কোনো না কোনোভাবে সেই ওষুধ আসছে, মানুষ কিন্তু সেটি খাচ্ছে, বিকজ দিস ইজ লাইফ সেভিং ড্রাগ। এন্ড এফডিএ জানেন পৃথিবীর সবচাইতে রেসপন্সিবল অথরিটি যারা এটিকে অনুমোদন দেয়। কাজে এফডিএ এর অনুমোদন মেনে নেওয়া তো কোনো এটা একটা নো ব্রেইনার। এটা আমাদের মেনে নিলে আমাদের কোনো অসুবিধা হয় না। এই ধরনের অনেক কিছু দাবি আছে যেগুলো নিয়ে আমরা
কালক্ষেপণ করছি, ইন্ডিয়া মেনে নিয়েছে, ভিয়েতনাম মেনে নিয়েছে, ইন্দোনেশিয়া মেনে নিয়েছে, শ্রীলঙ্কা মেনে নিয়েছে। আমাদের এই জিনিসগুলো যদি মেনে নিতে অসুবিধা হয়, কি কারণে হচ্ছে এটি আমার বোধগম্য না। কাজেই এই ধরনের আমরা সবটা জানি না, অনেক কিছু নন ডিসক্লোজার আন্ডারে আছে, কিন্তু ট্রেড রিলেটেড যে দাবিগুলো আছে আমার কাছে মনে হয়েছে সেগুলো ভেরি ভেরি রিজনেবল, এবং এটি মেনে নেওয়া আমাদের উচিত আমাদের নিজেদের স্বার্থে। আমরা যদি ইউএস এর মার্কেট ওপেন রাখতে পারি আমাদের জন্য, ইটস এ হিউজ অপরচুনিটি। আপনি মার্কেট ডাইভার্সিফিকেশনের কথা বলছেন, দের ইজ নো আদার মার্কেট লাইক দ্য ইউএস মার্কেট। আমরা, হ্যাঁ, অফকোর্স আমরা মার্কেট ডাইভার্সিফিকেশন করছি। আমরা 2019 থেকে আজকে কোথায় এসেছি? আমাদের কত পার্সেন্ট এক্সপোর্ট ছিল ইউএসএ, আমাদের ইউএস বাদে অন্যান্য নিউ মার্কেট, নিউ টেরিটরিতে আমরা সেখানে গিয়েছি। কেন যেতে পেরেছি? আমাদের কিন্তু একটা 4% ইনসেন্টিভ দেওয়া হয়েছিল, সেই ইনসেন্টিভ কাটতে কাটতে এখন 2% এসে থেকেছে। সেই 4% ইনসেন্টিভের জন্য আমরা কিন্তু অন্য মার্কেট ডেভেলপ করতে সক্ষম হয়েছি। এবং আরেকটি ব্যাপার আমি একটু বলতে চাই, যে আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টরে ইউনিফর্মলি গার্মেন্ট সেক্টর থেকে সব সেক্টরে সেম দেওয়া উচিত, সুবিধা দেওয়া উচিত, এবং সেটি কিন্তু পাচ্ছে। কিন্তু আপনারা জানেন রিসেন্টলি গার্মেন্ট সেক্টরে যে সুযোগগুলো আমরা পেতাম সেগুলো কিন্তু সব কাটেল করা হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং আইএমএফ এর কারণে। আমরা কিন্তু এখন অলমোস্ট জিরো সুবিধা পাচ্ছি। কিন্তু অন্যান্য দেশ দেখেন, এখনো ইন্ডিয়াতে এই মুহূর্তে স্ট্রেইট অ্যাওয়ে 6.5% ডিউটি ড্রব্যাক, 6.5%। আমরা আমাদের 2%, 4% ছিল, 2% হলো, এখন 1.5% হয়েছে এবছর। তাহলে উই আর কিপ অন কাটিং। আর আমরা স্ট্রেট পাই 0.3%, 0.3%। সেখানে ইন্ডিয়াতে স্ট্রেট অ্যাওয়ে 6.5%, নো কোশ্চেন আস্ক, কোনো ব্যাকওয়ার্ড লিঙ্কেজের দরকার নেই। এবং তাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজে ট্রিমেন্ডাস ইনভেস্টমেন্টে গভর্নমেন্ট হেল্প করছে, বিদ্যুৎ আছে, সবকিছু আছে। আমাদের কি নাই, কি আছে ভাই? দের ইজ নো এনার্জি। এনার্জি ছাড়া আপনি কিভাবে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ডেভেলপ করবেন? আর আমাদের ডেভেলপ করতে হবে ম্যানমেড ফাইবার। আমরা কিভাবে ম্যানমেড জ্বালানি সংকট, এই বিষয়টি নিয়ে আমরা আপনার কাছ থেকে জানবো। আসলে এটি অনেকদিন ধরেই আমাদের দেশে চলছে, জ্বালানি সংকট। এই বিষয়ে আপনার কাছ থেকে আমি জানবো। তবে এই মুহূর্তে জনাব শাহিন আহমেদের কাছে একটা প্রশ্ন। শাহিন আহমেদ, আপনি হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশ চলতি যে অর্থ বছর 2025-26 অর্থ বছরে প্রায় 43 ধরনের পণ্যের রপ্তানিতে প্রণোদনা, নগদ সহায়তা দেওয়া হচ্ছে বা হবে। তার মধ্যে কিন্তু চামড়াও আছে, এবং সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে 0.30% থেকে 10% পর্যন্ত নগদ প্রণোদনা দিতে পারে। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আপনাদের শিল্পের প্রসারে? দেখুন, এইখানে চামড়ার যেটা চ্যাপ্টার 41 আছে, সেখানে আগে আমাদের ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হতো 10%। সেটা সেটা কিন্তু কমিয়ে আপনার গত 24 সালে সেটাকে 6% করেছে। এইখানে যেহেতু আমরা একটা চ্যালেঞ্জের ভিতরে আছি, চামড়া শিল্প বিশেষত, আপনারা দেখবেন যে আপনি যদি এক্সপোর্টটা দেখেন, আপনার ক্রাস্ট এবং ফিনিশ লেদার, সেখানে কিন্তু আমি 2016-17 সালে কিন্তু আমরা প্রায় $450 মিলিয়ন পর্যন্ত এক্সপোর্ট করেছি। অথচ আমাদের সেই এক্সপোর্ট এখন নেমে এসেছে আপনার $128 মিলিয়ন। কেন হয়েছে? আমি শোভন ভাইয়ের কথার সূত্রে আমি বলতে চাই যে আপনি বলছেন যে একক বাজার হলো গিয়ে আমেরিকা, যে $8 বিলিয়ন এক্সপোর্ট করছে গার্মেন্টস। সেখানে কিন্তু আমরা অতীতে বা আমেরিকার অনেক বড় বড় ব্র্যান্ডের কাছে আমরা আমাদের চামড়া সরাসরি আমরা তাদের ফ্যাক্টরিগুলোতে আমরা সেল করতাম। বিশেষত আমি যদি বলি যে মাইকেল কোর্স, কোচ, এইসব ডেকি, এনওয়াই, আমেরিকান যে বায়ার গুলো আছে, যে ব্র্যান্ডের ব্যাগ বায়ার গুলো, তাদের কাছে আমরা আমাদের চামড়াগুলো সেল করতাম। কিন্তু 17 সালের পরে লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেট বাধ্যবাধকতা চলে আসার ফলে কিন্তু আমরা তাদের কাছে আর আমাদের পণ্যগুলো সেল করতে পারিনি। অথচ তাদের এই ব্যবসাটা কিন্তু শুধু আমেরিকা নয়, এটা সারা বিশ্বব্যাপী প্রসার লাভ করেছে এইসব ব্র্যান্ডগুলো। আমরা যদি এইসব 2-4টা বায়ারকেও আমরা যদি আমাদের পণ্যগুলো সেল করতে পারতাম, তাহলে এই $1 বিলিয়ন, $2 বিলিয়ন আপনার 2-3 বছরের ভিতরে কোনো সমস্যা ছিল না চামড়া থেকে আয় করা। কিন্তু এইখানে আমরা মনে করি যে এখানে একটা বড় ভূমিকা এখানে সরকারের আছে। আমি অবশ্যই
আপনার সরকারের এটা দায়িত্ব নিতে হবে, বিশেষত যে ইনসেন্টিভের কথা বলেছেন, যে লেদার গুডসে যেটা ছিল আগে 15%, সেই ফুটওয়্যার লেদার গুডসে সেটাও কিন্তু 10% করেছে। তো আমি মনে করি যে এটা নতুন যে 43টা আইটেমের উপরে যে নগদ সহায়তা আপনার প্রদান করবে সেটা আপনার অব্যাহত থাকবে। সেটা আমি মনে করি যে আরো অন্যান্য যে সেক্টর গুলো আছে তারাও যাতে পেতে পারে এবং এক্সপোর্ট যাতে আপনার গ্রোথ আরো বাড়তে পারে সেটার ব্যাপারে অবশ্যই আপনার ভূমিকা রাখতে হবে। এবং পাশাপাশি আমি পূর্বেই বলেছি যে আপনার যে আমাদের যে এখানে বৈষম্য হচ্ছে সেই বৈষম্যটা আপনার অবশ্যই দূর করা দরকার বলে মনে করি। শোভন ইসলাম, আপনার কাছ থেকে আপনার সাথে যুক্ত করতে চাই। আপনি তো বলছিলেন যে আমাদের দেশে জ্বালানির একটি সংকট আছে, সেটি আমরাও জানি। দীর্ঘদিন ধরে শিল্পে গ্যাস সংকট রয়েছে, নানান ধরনের প্রতিবন্ধকতা রয়েছে এবং যার সবচেয়ে বড় প্রভাবটা পড়ছে রপ্তানির বাজারে। এবং একই সাথে যখন আমরা দেখছি যে ট্রাম্পের শুল্ক নীতি এবং নতুন করে বাংলাদেশের উপরে শুল্ক হার বসানো, এই যে চ্যালেঞ্জ, সেখানে আমরা দেখতে পাচ্ছি এটি নিয়ে কিন্তু এখন নানান ধরনের আলোচনা চলছে। সিপিডি একটি গবেষণা করেছে, সেন্টার ফর পলিসি ডায়ালগ। তারা বলছে যে এই ট্রাম্পের এই শুল্ক নীতির কারণে বাংলাদেশের মোট রপ্তানির প্রায় 56% কমে যেতে পারে এবং সেখানে তারা বলেছে যে এর প্রভাবটা স্পেসিফিক শুধু তৈরি পোশাকের উপরে পড়তে পারে 60%। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এই যে ঝুঁকি মোকাবেলা আমরা কিভাবে করতে পারি? জি, আমি কিন্তু এই কথাটি বলার চেষ্টা করলাম যে শুধুমাত্র যে $8 বিলিয়ন কথা বলা হচ্ছে, এটি কিন্তু 8 বিলিয়ন না। আমাদের গার্মেন্ট শিল্পের রপ্তানি $40 বিলিয়ন, এটির প্রায় 50%-এর উপরে এটা একটা ইম্প্যাক্ট আসবে এবং সিপিডির গবেষণাও একই কথা বলে, কারণ এটি সর্বাত্মকভাবে আসবে। এবং একটি ব্র্যান্ড যখন একটি বায়ার যখন বাংলাদেশ থেকে গার্মেন্টস কেনে, তাদের একটা ডিভিশন থাকে, তারা কিন্তু ওই যে সিনথেটিক লেদারের গুডসও তারা কেনে এবং তারা বহু লোক চায় যে তারা আরো এই ব্যবসাটা বাড়াক বাংলাদেশে। কিন্তু যখন গার্মেন্টসের উপরে একটা প্রভাব আসবে, আমেরিকাতে যখন আমরা আর এই শুল্ক নীতির কারণে রপ্তানি করতে পারবো না, তখন অটোমেটিক তারা অন্য জিনিসও অন্য জায়গায় ট্রান্সফার করার চেষ্টা করবে। এখানে কিন্তু অনেক দেশ বসে আছে আমাদের এই মার্কেট শেয়ারটা নিয়ে নেওয়ার জন্য। ইটস এ ভেরি কম্পিটিটিভ ল্যান্ডস্কেপ। এই কম্পিটিটিভ ল্যান্ডস্কেপে আমাদের যে নীতিগত সহায়তা দরকার সেটি প্রথমে নিশ্চিত করতে হবে। জ্বালানির সমস্যা আমাদের বহুদিনের সমস্যা। বাংলাদেশের ট্যাক্স সিস্টেম, এনবিআর, ভ্যাট, কাস্টমস প্রচুর বড় সমস্যা এবং এই সমস্যাগুলো আমরা কিন্তু বহুদিন ধরে বলে আসছি এবং বারবার আমরা হ্যামার করছি যে এই সমস্যাগুলো যদি সমাধান করা না যায় তাহলে আমরা কম্পিটিটিভ ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়বো। এবং দেখুন ইউএস যে ইউএসটিআর, তারাও কিন্তু এই সমস্যাগুলো চিহ্নিত করেছে। তারাও কিন্তু বলছে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়ানোর জন্য তাদের কিন্তু এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বাড়াতে হবে যাতে করে আমাদের ভ্যালু এডিশন বেশি হয়। কিন্তু আমরা কিভাবে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি করব? আমাদের যাদের বহুদিন যাবত আমরা গার্মেন্ট শিল্পে আছি, আমরা রেডি টু পুট আউট এ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ফ্যাক্টরি, কিন্তু আমাদের যদি জ্বালানি আমরা না পাই, আমরা যদি কোনো গ্যাসের লাইসেন্স না পাই, আপনি কিভাবে একটি ফেব্রিক ডাইং মিল তৈরি করবেন? আপনি কিভাবে একটি টেক্সটাইল করবেন যদি আপনার গ্যাস না থাকে? আপনার ইলেকট্রিসিটির যদি অপ্রতুলতা থাকে, ইলেকট্রিসিটি কখন আসবে কখন যাবে তার কোনো নিশ্চয়তা না থাকে, বিকজ দিস আর ভেরি সেন্সিটিভ প্রোডাক্টস। এইগুলো আমাদের দেখতে হবে। তারপরে আপনার যে ব্যবসা, ইজ অফ ডুইং বিজনেস, সেই ইজ অফ ডুইং বিজনেসে আমরা যত কথাই বলি, ইট হ্যাজ নট কাম। আমাদের নতুন যিনি বেবজার হয়ে আসলেন, একজন ইয়াং ম্যান, উনি বড় করে একটি অনুষ্ঠান করলেন, বহু ইনভেস্টার নিয়ে আসলেন। আমরা লোকাল ইনভেস্টার, আই এম রেডি টু ইনভেস্ট। আমি গত বছরে একটি নতুন ফ্যাক্টরি চালু করেছি। আমরা পারছি না আমাদের ফ্যাক্টরি চালু রাখতে, ডিজেল দিয়ে আমাদের জেনারেটর চালাতে হচ্ছে এখনো ইন মাই নিউ ফ্যাক্টরি। কিন্তু আমরা কোথা থেকে বিদেশি ইনভেস্টার আনবো? বিদেশি ইনভেস্টার কেন বাংলাদেশে আসবে? একজনও এসেছে। আমাদের জ্বালানির সমস্যা যদি আমরা সমাধান করতে না পারি, একজন বিদেশি ইনভেস্টর আসবে না, যত কথাই আপনি বলেন। ইয়েস, হি ইজ গিভিং এন এক্সাম্পল। দেখেন বাংলাদেশ ব্যাংকের সূত্র অনুযায়ী এতগুলো বিদেশি ইনভেস্টর এসছে। বিদেশি ইনভেস্টর যেমন আসছে, অন্যদিকে চলেও যাচ্ছে। এবং যদি এই ট্রাম্প নীতি কার্যকর হয়, বহু বিদেশি ইনভেস্টর বাংলাদেশ থেকে চলে যাবে। এন্ড উই হ্যাভ টু অলসো থিঙ্ক অ্যাবাউট শাটিং ডাউন আওয়ার ফ্যাক্টরি। কিভাবে আমরা এই ফ্যাক্টরি চালাবো? শাহিন ইসলাম, আপনি তো জানেন আপনারা হচ্ছে দেশের জাতীয় সম্পদ নিয়ে কাজ করেন, চামড়া। এবং এই যে চামড়ার বিপুল সম্ভাবনা থাকার পরেও আমরা প্রতি বছর দেখি চামড়ারও একটি সিন্ডিকেট হয় এবং নানান ধরনের গণমাধ্যমে নানান ধরনের আসলে সেগুলো নিয়ে নেতিবাচক রিপোর্ট, প্রতিবেদন আসে। এগুলো আমাদের রপ্তানির জন্য আসলে কি প্রভাব ফেলে বলে মনে করেন এবং সেক্ষেত্রে আসলে কতটুকু সত্য এই ধরনের প্রতিবেদনগুলো? একই সাথে আপনার কাছে জানতে চাই যে জনাব শোভন ইসলাম বলছিলেন যে একটি বড় ধরনের বিনিয়োগ সম্মেলন বাংলাদেশে হয়ে গেল এবং সেখানে
একজনও বিনিয়োগকারীকে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীকে বাংলাদেশে আসতে দেখেননি বা শুনেননি। এই জায়গাটিতে আসলে চামড়া খাতে বিনিয়োগ করার জন্য কোনো বিদেশি বিনিয়োগকারী এসেছে কিনা, যেখানে আপনাদের এলডব্লিউজির একটা চ্যালেঞ্জ আছে? দেখুন, এইখানে আপনি যদি আমি বলি যে সিন্ডিকেটের কথা বলেন, আপনার এই কোরবানি ঈদের সবাই কিন্তু ট্যানারি মালিকরা কোনোভাবেই আপনার সরাসরি বাজারে হস্তক্ষেপ করতে পারে না। বিশেষত এইখানে যে মেশিনারিজ গুলো কাজ করে ফিল্ড পর্যায়ে, সেখানে কিন্তু কয়েকটি হাত বদল হয়ে আপনার এই চামড়াগুলো ট্যানারি মালিকদের কাছে আসে। সেইখানে বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় সহ যে সরকারের ঊর্ধ্বতন মন্ত্রণালয় কিন্তু বড় একটা টাস্ক ফোর্স করে আপনার এই ম্যানেজমেন্ট গুলো আপনার করেছে, এই বছরও বিগত বছরও করেছে। সুতরাং আমি মনে করি যে এখানে সিন্ডিকেটের যে কথাটা বলা হচ্ছে এটা আসলে ঠিক নয়। এইখানে আমি মনে করি যে যদি আপনার ট্যানারি মালিকদেরকে সঠিকভাবে ঋণগুলো দেওয়া হতো, তাহলে কিন্তু তারা বাজারে হস্তক্ষেপ করতে পারতো। সেইখানে কিন্তু আপনার দেখা যায় যে যদি সরাসরি আপনার বাজারে হস্তক্ষেপ করতে পারতো, তাহলে আপনার সঠিক মূল্যটা কিন্তু আপনার পেত মৌসুমী ব্যবসায়ীরা। আরেকটি বিষয় হলো যে শোভন ভাই যথার্থ বলেছেন, বিডা একটা ঢাকঢোল পিটিয়ে আপনার একটা বড় সম্মেলন করলো। সেখানে কিন্তু আসলে বাংলাদেশি বিনিয়োগকারীদের ওইভাবে আমি দেখিনি যে ইনভাইট করা হয়েছে। এবং আপনার এফডিআই, আমাদের কিন্তু আসলে চামড়া শিল্পে এফডিআই অনলি 2-3%। অথচ এখানে কিন্তু অনেক সুযোগ আছে। এখানে আমি যদি আমার ক্ষেত্রেই বলি যে আমার ইন্ডাস্ট্রি, লেদার ইন্ডাস্ট্রি, আমি সরকারের কাছে আমি আবেদন করেছি যে আমার ইন্ডাস্ট্রিকে এক্সপানশন করার জন্য সেখানে আমার গ্যাসের প্রয়োজন। সেখানে আমি তাদের কাছে গ্যাস চেয়েছি 7,000 কিউবিক মিটার, কিন্তু অদ্যবধি আমার গ্যাসের সংযোগগুলো দেওয়া হয়নি। উপরন্তু আমার যে গ্যাস এখন চলমান আছে সেটার আরো বিল কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যদি বলেন, তারা ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির জন্য একটা আলাদা পলিসি করেছে, ট্যাক্স স্ট্রাকচার করেছে। এবং তারা কিন্তু যদি ক্যাপিটাল মেশিনারি জানে, আমি যতটুকু জানি যে তামিলনাড়ু সহ গুজরাটের ইন্ডাস্ট্রিগুলো আপনার সরকার আপনার মেশিনারিজের জন্য সরাসরি আপনার গ্র্যান্ট দিচ্ছেন। সুতরাং আমি মনে করি যে এই যে আপনার এক্সপোর্ট গ্রোথ বাড়ানোর জন্য যে সরকার পলিসিগুলো আপনার নিচ্ছে, পার্শ্ববর্তী দেশ সহ ভিয়েতনাম সহ বিভিন্ন দেশ, আমাদের কিন্তু সেটা উল্টো। সুতরাং আমরা মনে করি যে এখানে কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসার অনেক সুযোগ আছে, বিশেষত যে রেসিপ্রোকাল অবশ্যই ট্যারিফের জন্য যে অবশ্যই আপনার সুযোগ আছে। চায়নার সাথে আমাদের আমরাও চাই যে আমাদের দেশে প্রচুর পরিমাণে বিনিয়োগ আসুক। এই ক্ষেত্রে সরকারেরও নীতি সহায়তা দরকার, আপনাদের বক্তব্যের সাথে একমত হয়ে বলতে চাই। একই সাথে শোভন ইসলাম, আপনার কাছ থেকে জানতে চাই, এবার আমরা যতটুকু জানি যে দেশের সুতা দিয়ে যদি পোশাক তৈরি করা হয় এবং সেই পোশাক রপ্তানির ক্ষেত্রেও এবার প্রণোদনার ব্যবস্থা রাখা হয়েছে। এই বিষয়টি সংক্ষেপে বলেন যে দেশীয় সুতা ব্যবহার করে পণ্য উৎপাদন এবং সেটি রপ্তানির বিষয়টি। দেখুন, আমরা কিন্তু লোকাল সোর্সিং এ বিশ্বাস করি, এবং আমাদের যারা বায়ার আছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপের যত বড় বড় বায়ার আছে, সবাই চেষ্টা করে যে লোকাল ফেব্রিক দিয়ে যদি আমরা পণ্যটি বানাতে পারি, আমাদের রেডিমেড গার্মেন্টস বানাতে পারি, সেটি অনেক অ্যাডভান্টেজ আছে। প্রণোদনার বাইরেও ধরেন একটি লিড টাইমের ব্যাপার আছে। আমরা যদি বিদেশ থেকে কাপড়টি আমদানি করি এবং সেটি দিয়ে পণ্য উৎপাদন করি, তাহলে লিড টাইম আমাদের অনেক বেশি লাগে। চায়না কিংবা ভারত কিংবা ইউরোপ থেকে যদি আমাদের কাপড়টি আসে, তার বদলে যদি আমরা দেশীয় একটি কারখানা থেকে বানাতে পারি, আমাদের ভালো আসে। আমরা সর্বোচ্চ চেষ্টা করি। আমার আন্ডারে একটা আমার কোম্পানিতে একটা ফেব্রিক টিম আছে, তারা দিন রাত্রি বাংলাদেশের যত বড় বড় ফেব্রিক কোম্পানিগুলো আছে, বাংলাদেশের যত স্পিনিং মিলগুলো আছে, তার সাথে কাজ করে টু গেট দ্য ফাইনেস্ট কোয়ালিটি ফেব্রিক, যেটি আমরা বাইরের কাছে প্রেজেন্ট করি। এবং আমরা চেষ্টা করি যতদূর সম্ভব বাংলাদেশের কাপড় দিয়ে, বাংলাদেশের তৈরি কাপড় দিয়ে আমরা যাতে করে গার্মেন্টসটি বানাতে পারি, এক্সপোর্ট করতে পারি, এবং দ্যাট ইজ আওয়ার গোল। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমাদের কোয়ালিটি এখনো সেই পর্যায়ে যায় নাই। কোনো কোনো ক্ষেত্রে অ্যাভেলেবিলিটি অফ দ্য টাইপ অফ ফেব্রিক, যেই টাইপের ফেব্রিক আমার দরকার, পার্টিকুলারলি সিনথেটিক ফেব্রিকের ক্ষেত্রে, যেগুলো ম্যানমেড ফাইবার বলি, সেই ফেব্রিকের ক্ষেত্রে আমাদের অনেক আমরা পশ্চাৎপদ আছি। আমাদের কিছু কিছু ফরেন ইনভেস্টমেন্ট এখানে এসছে, পার্টিকুলারলি ইয়াং ওয়ান ইনভেস্ট করেছে, কিন্তু তারা কিন্তু তাদের পণ্যটি নিজেরাই ব্যবহার করে ফেলে, বাইরে তারা খুব একটা বিক্রি করে না। কাজে এখানে আমাদের প্রচুর ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের দরকার। কিন্তু আপনি জানেন, একটি ম্যানমেড ফাইবার তৈরি করার জন্য দুটি জিনিস অত্যাবশ্যক, সেটি হলো পেট্রোলিয়াম
পেট্রোকেমিক্যাল, যেটা ইম্পোর্ট করতে হবে, এবং প্রচুর পরিমাণ এনার্জি, এবং এটি হতে হবে সমুদ্রের পার্শ্ববর্তী কোনো জায়গায়, কারণ বিপুল পরিমাণ এই জিনিসগুলো আমদানি করতে হয় জনাব বাংলাদেশ। শোভন আহমেদ, আপনাকে, শোভন ইসলাম, আপনাকে থামাতে হচ্ছে। আসলে আমাদের আজকের আলোচনা আর সময় প্রায় শেষের দিকে। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি জনাব শাহিন আহমেদ, আপনাদের দুজনকে। আপনাদের দুজনের আলোচনা আজ যে বিষয়গুলো আমরা পেয়েছি, সেখানে দেখা যাচ্ছে যে রপ্তানি নানান চ্যালেঞ্জ নিয়ে আপনারা কথা বলেছেন, সরকারের সহযোগিতার কথা বলেছেন, বৈশ্বিক যে চ্যালেঞ্জগুলো সেগুলো মোকাবেলার নানান আদ্যপান্ত আপনারা তুলে ধরার চেষ্টা করেছেন, এবং সেখানের সমাধানের পথ খুঁজে নেবেন সরকার, এবং দেশের রপ্তানির যে গতি সেটি অব্যাহত থাকবে এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। আপনাদের দুজনকে আবারও অনেক অনেক ধন্যবাদ। 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 দর্শক, সময় হলো একটি বিরতির, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবার জানিয়ে দিতে চাই মুদ্রা বাজারের দরদাম। আজকে মুদ্রা বাজারের দরদাম জানিয়ে দিতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে আজকে মার্কিন ডলার ক্রয় হচ্ছে 122 টাকায়, বিক্রি হচ্ছে 123 টাকায়। ইউরো ক্রয় হচ্ছে 135 টাকা, বিক্রি হচ্ছে 140 টাকায়। পাউন্ড 155 টাকা, বিক্রি হচ্ছে 162 টাকায়। চীনা ইউয়ান বিক্রি হচ্ছে 17 টাকা 30 পয়সা এবং ক্রয় হচ্ছে 15 টাকা 50 পয়সায়। সৌদি রিয়াল 30 টাকায় ক্রয় এবং বিক্রি হচ্ছে 32 টাকায়। এবং ভারতীয় রুপি ক্রয় হচ্ছে 1 টাকা 38 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। এবার জানিয়ে দিব স্বর্ণের দরদাম। আজকে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 22 ক্যারেটের স্বর্ণ সেটির দাম রয়েছে 1,70,551 টাকা। 21 ক্যারেটের স্বর্ণের দাম রয়েছে প্রতি ভরি 1,62,795 টাকা। 18 ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরির দাম রয়েছে আজকে 1,39,548 টাকা এবং সনাতন স্বর্ণের দাম রয়েছে প্রতি ভরি 1,15,392 টাকা। জানিয়ে দিব রূপার দরদাম। দর্শক, আজকে প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে 2,811 টাকা, যেটি 22 ক্যারেটের, এবং 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম রয়েছে 2,683 টাকা এবং 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম রয়েছে আজকে দেখতে পাচ্ছি 2,298 টাকা এবং সনাতন রূপার দাম রয়েছে 1,726 টাকা। দর্শক, সময় হলো আরও একটি বিরতির, ফিরব কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। কম খরচে অধিক লাভবান হিসেবে দিন দিন জনপ্রিয় হচ্ছে সর্জন বা যৌথ পদ্ধতির চাষাবাদ। পিরোজপুরের সর্জন পদ্ধতিতে একই সাথে করলা ও শসা চাষ করে বাজারে ভালো দাম পাওয়ায় প্রান্তিক পর্যায়ের কৃষকের মুখে হাসি ফুটেছে। কৃষি বিভাগের পক্ষ থেকেও চাষিদের নিরাপদে বিষমুক্ত সবজি চাষে দেওয়া হচ্ছে নানাবিধ পরামর্শ। পিরোজপুর থেকে গোলাম মুস্তাফার তথ্য ও চিত্রে বিস্তারিত। পিরোজপুরের সর্জন বা যৌথ পদ্ধতিতে সবজি চাষাবাদ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। অল্প জমি ও পুঁজিতে বেশি লাভ হওয়ায় নতুন এ পদ্ধতি কৃষকদের মাঝে সাড়া ফেলেছে। জেলার নাজিরপুর উপজেলার বানিয়াবাড়ি গ্রামের চাষিরা সর্জন পদ্ধতিতে একই জমিতে করলা ও শসা চাষ করছেন। রোপণের 1.5 মাস পর থেকেই ফসল তোলা শুরু করেছেন তারা। কম খরচ ও পরিচর্যায় বেশি ফলন পাওয়ায় সর্জন পদ্ধতিতে চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় চাষিদের। কৃষি অফিস আমরা যখন তাদেরকে সহযোগিতা নিই তখন সরাসরি আসে আমাদের গাছ দেখে যে কোনো ঔষধ যদি প্রয়োগ করা লাগে তারা আমাদের পদ্ধতি ব্যবহার করার জন্য বলতেছে এবং সেটা হেল্প করতেছে। সর্জন বা কান্দি পদ্ধতিতে চাষাবাদকে আরো আধুনিকায়নে নানা উদ্যোগ গ্রহণের কথা জানালেন কৃষি কর্মকর্তা। এখানে একটু মোটিভেট করেছি, আমরা উন্নত প্রযুক্তি ব্যবহার করার জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছি। সেক্ষেত্রে আমরা ভার্টিক্যাল এক্সপানশনের জন্য এক কান্দিতে আমরা 3-4 পদের সবজি এখানে উৎপাদনের প্রক্রিয়ার দিকে কৃষকদেরকে দাবিত করেছি। পিরোজপুর জেলায় সর্জন পদ্ধতিতে প্রায় 6,510 হেক্টর জমিতে করলা ও শসার আবাদ হয়েছে, যা থেকে প্রায় 1,04,160 মেট্রিক টন সবজি পাওয়া যাবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চাকরি ছেড়ে মুরগির খামারে ভাগ্য বদলেছেন রংপুরের গঙ্গাচড়ার আসাদুজ্জামান শাহিন।
যেখানে ছোট ভাই আগেই লস খেয়েছিলেন, সেখানেই পরিকল্পনা আর সাহসে সফল হয়েছেন শাহীন। ব্যাংকের প্রিন্সিপাল অফিসার থেকে এখন তিনি একজন সফল মুরগি খামারি। মাসে আয় করছেন 4 থেকে 5 লাখ টাকা। রংপুরের গঙ্গাচড়া থেকে সুজন আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। গ্রামের ভিতরেই গড়ে তুলেছেন 60টি বিশাল শেড। 10,000 লেয়ার মুরগি থেকে প্রতিদিন আসছে হাজার হাজার ডিম। বলছি রংপুরের গঙ্গাচড়ার বড়বিল ইউনিয়নের পাকুড়িয়া শরীফ গ্রামের আসাদুজ্জামান শাহীনের কথা। তিনি একসময় ছিলেন বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা। ছোট ভাই আগেই মুরগির খামারে লস খাওয়ার পর 2022 সালে চাকরি ছেড়ে শুরু করেন মুরগির খামার। 2টি শেডে 1600 লেয়ার মুরগি দিয়ে শুরু। বিনিয়োগ ছিল 23 লাখ টাকা। প্রথম বছরই ডিম বিক্রি করে আয় করেন 40 লাখ টাকা। এখন তার মাসে আয় 4 থেকে 5 লাখ টাকা। 23 লাখ টাকা ইনভেস্ট করার পর আমি যেটা ইনভেস্ট করছিলাম সে টাকা আমি নিয়ে নিছি আর কি, মানে ওখানে ক্যাচ আউট করে নিছি। 23 লাখের মধ্যে 40 লাখ নিয়ে নিছি। তো আমার এখানে অ্যাসেট আছে 1 কোটি টাকা প্লাস, সেই ক্ষেত্রে আমি লাভবান আর কি। শুধু নিজে নন, কর্মসংস্থান করেছে আরো 5 জনের। শাহীন ভাই উনি এখন খামার দিছে, এইখানে এখন আমি কাজ করি। এখানে কাজ করে আমার পরিবার ভালোই চলতেছে। এখন আমি প্রায় এই জায়গায় 1 বছর ধরে আছি। যা বেতন দেয় অনেক ভালোই দেয়, আমার সংসার চলে আর কি। উপজেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে শাহীনের খামার এখন এই এলাকার অন্যদের জন্য রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। একজন সফল খামারিকে দেখে অন্যজন উদ্বুদ্ধ হচ্ছে। এরকম একজন হচ্ছে সফল খামারি আমাদের আসাদুজ্জামান শাহীন। উনিও প্রায় 1600 মুরগি নিয়ে লেয়ার মুরগি নিয়ে আরম্ভ করেছিলেন ওনার খামার। উত্তরোত্তর ওনার খামারে লাভবান হওয়ার ফলে উনি হচ্ছে বর্তমানে 10,000 মুরগি লাভবান করতেছেন। আসাদুজ্জামান শাহীনের এই সাফল্য এখন আশার আলো দেখাচ্ছে এলাকার অনেক তরুণকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে জানাবো বিশ্ব বাণিজ্যের খবর। যুক্তরাষ্ট্রে রপ্তানি কমায় টানা দ্বিতীয় মাসে সামগ্রিক রপ্তানি কমেছে জাপানে। জুনে দেশটির সামগ্রিক রপ্তানি 5 এবং যুক্তরাষ্ট্রের রপ্তানি 11% কমেছে। দেশটিতে গাড়ি রপ্তানি কমেছে 26.7%। এতে প্রথমার্ধে 2.2 ট্রিলিয়ন ইয়েন বাণিজ্য ঘাটতিতে পড়েছে জাপান। ফলে আবার মন্দার পড়ার শঙ্কা তৈরি হয়েছে। জুলাইয়ের প্রথমে শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 1 আগস্ট পর্যন্ত তা পিছিয়ে দিয়েছেন আলোচনার জন্য। তবে এখনও কোনো চুক্তি হয়নি। এই ছিল আজকের বিজনেস আওয়ারে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।